আসসালামু আলাইকুম। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স কি? পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দ সমষ্টিকে সেন্টেন্স বা বাক্য বলে। অর্থাৎ একটি সেন্টেন্স হতে হলে তাকে তার শব্দ সমষ্টিগুলোকে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে হবে। এরূপ শব্দ সমষ্টিকে কিন্তু মূলত সেন্টেন্স বলে। পরিপূর্ণ সেন্টেন্স হতে হলে তিনটি জিনিস থাকতে হবে। অর্থাৎ একটি যে সেন্টেন্স হবে, একটি বাক্যকে যে আমরা সেন্টেন্স বলবো, তাহলে তার কিন্তু তিনটি জিনিস থাকতে হবে। সেই জিনিস তিনটি হচ্ছে, 1 নাম্বার আকাঙ্ক্ষা, 2 নাম্বার হচ্ছে যোগ্যতা এবং 3 নাম্বার হচ্ছে আসক্তি। তাহলে পরিপূর্ণ যদি একটি সেন্টেন্স হয় তাহলে তাকে এই তিনটি শর্ত পূরণ করতে হবে। একটি হচ্ছে আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আরেকটি হচ্ছে আসক্তি। দ্য কাউ ইজ, তাহলে শ্রোতার আকাঙ্ক্ষা পূর্ণ হয় না। কেন পূর্ণ হয় না? কারণ এখানে এর পরে কি রয়েছে সেটা শোনার শ্রোতার কিন্তু আগ্রহ জেগে যায়। এই জন্যে এই দ্য কাউ ইজ এটি কিন্তু একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স নয়। আমি একটু হাইলাইট করি, তাহলে বিষয়টি আরও ভালো হবে। দ্য কাউ ইজ, এরপরে কি রয়েছে এটি কিন্তু শুনতে শ্রোতার ইচ্ছা করে। এটি হচ্ছে আকাঙ্ক্ষা, অর্থাৎ এরপরে কি হবে, এই যে শ্রোতার যে একটা চাহিদা রয়েছে সেটি হচ্ছে আকাঙ্ক্ষা। এবার হচ্ছে যোগ্যতা। দ্য কাউ আর ফ্লাইং ইন দ্য স্কাই। দেখুন, এটি কিন্তু স্ট্রাকচার অনুযায়ী কিন্তু একটু বাক্যই মনে হচ্ছে, কিন্তু দেখুন, দ্য কাউ আর ফ্লাইং ইন দ্য স্কাই, গরু কিন্তু কখনোই আকাশে ওড়ে না। যার ফলে এই বাক্যটি আপাতত স্ট্রাকচার অনুযায়ী সঠিক হলেও কিন্তু এটি একটি সঠিক বাক্য নয়, কারণ এর যোগ্যতা নাই, কারণ এটি সত্য নয়। গরু কখনো আকাশে ওড়ে না, তাই এটিও কিন্তু একটি সেন্টেন্স নয়। এরপরে আমরা যদি এই যে সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো রয়েছে, বিভিন্ন ওয়ার্ডগুলো, এগুলো যদি এলোমেলোভাবে ব্যবহার হয়, যেমন দ্য ইজ কাউ ইন দ্য ফিল্ড গ্রেজিং, এই যে এলোমেলোভাবে যে আমরা ওয়ার্ডগুলো বসিয়েছি, এরপরে আমরা একটি সেন্টেন্স তৈরি করেছি, তাহলেও কিন্তু এটি একটি সেন্টেন্স হবে না, কারণ এটির কোনো অর্থই হবে না। কারণ এর যে পদসঙ্গতি ঠিক নেই, মানে এর যে ক্রম, বসানোর যে ক্রম, এটি ঠিক নেই। যার ফলে কি, এর আসক্তি, যাকে বলে আসক্তি, অর্থাৎ যে এই দা এর পরে কি বসবে, কাউ বসবে, এরপরে সাবজেক্টের পরে ভার্ব বসবে, এই যে পদসঙ্গতিটা ঠিক নেই, এর জন্য এটাকে বলে আসক্তি। তো এটি যেহেতু ঠিক নেই, এর জন্যে এটিও কিন্তু একটি সেন্টেন্স নয়। যদি একটি সেন্টেন্স হতে হয় তাহলে আমরা অবশ্যই তাহলে সেই সেন্টেন্সটিতে তিনটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। সেগুলো হচ্ছে আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসক্তি। যেমন দ্য কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, এখানে কিন্তু আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তি তিনটি পূর্ণ হয়েছে, যার ফলে দ্য কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড এটি হচ্ছে একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স। সেন্টেন্স তো জানলাম আমরা, এবার আসা যাক আসলে সেন্টেন্স কত প্রকার হয়। অর্থ অনুসারে সেন্টেন্স কিন্তু হয় 5 প্রকার। একটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, আরেকটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আরেকটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স এবং সর্বশেষ 5 নাম্বারটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই হচ্ছে মোট 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আসুন এবার আমরা এই যে সেন্টেন্সগুলো অর্থ অনুসারে যে 5 প্রকার, এগুলোর আসলে সংজ্ঞাটা কি সেটা আমরা জানি। যে বাক্য
দ্বারা কোনো কিছু বর্ণনা বা বিবৃতি বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। তাহলে আমরা সহজে অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞাটি আমরা জানতে পারলাম। এরপরে যে বাক্য দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ যে বাক্যটা দ্বারা কি বোঝাবে, প্রশ্ন করা বোঝাবে, সেটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে যে বাক্য দ্বারা আদেশ অনুরোধ বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ সেই বাক্যটি দ্বারা আদেশ বা অনুরোধ বোঝাবে, সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর যে বাক্য দ্বারা ইচ্ছা প্রার্থনা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে, সেটি হবে অপটেটিভ সেন্টেন্স। আর যে বাক্য দ্বারা আবেগ বা উচ্ছ্বাস প্রকাশ করা হয় তাকে বলে কি, এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ আবেগ বা উচ্ছ্বাস যে সেন্টেন্স দ্বারা প্রকাশ করা হবে সেটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার বলছে যে এই 5 রকম সেন্টেন্স এর প্রত্যেককে আবার 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। এই যে 5 প্রকার সেন্টেন্স রয়েছে এগুলোকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ সূচক বাক্য, আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স বা না সূচক বাক্য। এখানে একটি নোট রয়েছে, নোটটি আমরা পড়ে নেব। সেটি হচ্ছে, এই নোটটি কিন্তু গুরুত্বপূর্ণ। এই ধরনের ছোট ছোট অনেক নোট কিন্তু রয়েছে আমার যে লেখা এর ভিতরে। আসলে আমার 30টি টপিক রয়েছে। আজকে আমি মূলত দ্বিতীয় যে টপিকটি রয়েছে সাবজেক্ট এবং প্রেডিকেটের পর দ্বিতীয় টপিক সেন্টেন্স, সেটি নিয়ে আমি আলোচনা করছি মূলত। তো নোটটি আমরা পড়ি। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ এই 3টি বাক্যের শেষে ফুল স্টপ বসে। তাহলে কি, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ এই 3টি বাক্যের শেষে কি বসে? ফুল স্টপ বসে। অবশ্যই আমাদের এটি কিন্তু মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এই 3টি বাক্যের শেষে ফুল স্টপ বসে। ইন্টারোগেটিভ বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। তাহলে ইন্টারোগেটিভ বাক্যের শেষে কি বসে? ইন্টারোগেটিভ বাক্যের শেষে বসে প্রশ্নবোধক চিহ্ন। ইন্টারোগেটিভ বাক্যের শেষে কি বসে? প্রশ্নবোধক চিহ্ন। এবং এক্সক্লেমেটরি বাক্যের শেষে কি বসে? বিস্ময়সূচক চিহ্ন বা নোট অফ এক্সক্লেমেশন, যাকে বলা হয় আবেগ চিহ্ন বা বিস্ময় চিহ্ন। এটা কিসের পরে বসবে? এক্সক্লেমেটরি বাক্যের শেষে। তাহলে যে এই সেন্টেন্স নিয়ে আলোচনা আমরা এতটুকু জানলাম। এরপরে আমরা এই যে সেন্টেন্সগুলো রয়েছে তার কিন্তু একটি স্ট্রাকচার রয়েছে, অর্থাৎ একটি প্যাটার্ন রয়েছে। কোন সেন্টেন্সে কিভাবে গঠিত হয় তার একটি নিয়ম রয়েছে, সেই নিয়মটাকে আমরা জানব। প্রথমে আমরা জানব অ্যাসার্টিভ সেন্টেন্স এর প্যাটার্ন। অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্নটি হচ্ছে, প্রথমে একটি সাবজেক্ট থাকবে, এরপরে থাকবে ভার্ব এবং সর্বশেষে থাকবে অবজেক্ট। নিচের উদাহরণগুলোর আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব, প্রথমে সাবজেক্ট আই বসেছে, এরপরে এম, এরপরে স্টুডেন্ট। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানে সাবজেক্ট হচ্ছে আই, অ্যাম হচ্ছে এখানে ভার্ব এবং এ স্টুডেন্ট হচ্ছে অবজেক্ট। তো আই অ্যাম এ স্টুডেন্ট এটি হচ্ছে একটি বাক্য। এটি হচ্ছে কি বাক্য? এটি হচ্ছে অ্যাসার্টিভ বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। এরপরে উই লার্ন ইংলিশ, লিলি রাইটস এ লেটার, হি প্লেজ ফুটবল, সবগুলোই হচ্ছে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা আরেকটি নোট পেয়েছি, আমরা নোটটি অবশ্য পড়ব। বাংলা বাক্যে সাধারণত প্রথমে কর্তা বসে আর শেষে ক্রিয়াপদ বসে। কখনো কখনো ক্রিয়াপদ উহু থাকে, মানে কি সেখানে বসে না। কিন্তু ইংরেজি বাক্যে প্রথমে সাবজেক্ট বা কর্তা এবং পরে ভার্ব বা ক্রিয়া বসে। এই যে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে বাংলা বাক্যে সাধারণত প্রথমে কর্তা বসে। যেমন বাংলা বাক্য যদি আমি এখানে একটি দিই যে আমি ছাত্র, দেখুন এখানে বলছে কি আমি ছাত্র, কিন্তু ইংরেজিতে কি হবে? আমি হই ছাত্র, আই এম স্টুডেন্ট। এই যে আমি মানে আই, ঠিক আছে। এরপরে কি? এরপরে কিন্তু ইংরেজিতে বলে ভার্ব,
কিন্তু বাংলাতে কিন্তু ভার্ব বসে না। বাংলাতে সবসময় যে ভার্ব অর্থাৎ ক্রিয়া এটি সবসময় শেষে বসে। যেমন ছাত্র এখানে কি অবজেক্ট, এটি কিন্তু সাবজেক্টের পরেই বসে বাংলাতে। এবং এখানে দেখুন এম অর্থাৎ হই, এই যে হই এটা কিন্তু বাংলাতে উল্লেখ থাকে না, অর্থাৎ কি ক্রিয়াপদ কখনো উফ থাকে, মানে কখনো বসে না, সবসময় কি বসে না। যেমন আমার কলম আছে, কিন্তু ইংরেজিতে আমার আছে একটি কলম, যেমন আই হ্যাভ এ পেন। এই যে এখানেও কিন্তু ক্রিয়া যে আছে, এখানে কিন্তু ক্রিয়া কি হয়েছে, এখানে কিন্তু ক্রিয়াটি বসেছে। যেমন আছে এখানে কিন্তু ক্রিয়া, এখানে এই জন্য ক্রিয়াটি বসেছে। তবে কখনো কখনো এই যে হয় আমি একজন ছাত্র এটাদের মতো উহু থাকতে পারে, অর্থাৎ নাও থাকতে পারে। এরপরে আমরা চলে যাই ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাটার্নে। ইম্পারেটিভ সেন্টেন্সের কিন্তু দুইটা প্যাটার্ন রয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সের কয়টা প্যাটার্ন রয়েছে? দুইটা। তো প্যাটার্ন এ এবং প্যাটার্ন বি। তো আমরা প্রথমে প্যাটার্ন এটা জানবো। প্যাটার্ন এতে কি বলছে? বলছে প্রথমে সাবজেক্ট বসবে, এরপরে ভার্ব বসবে এবং সর্বশেষে বসবে অবজেক্ট। এটা মূলত অনেকটা অ্যাসার্টিভ সেন্টেন্সেরই মতো। তবে এখানে একটি বিষয়, সেটা হচ্ছে যে এখানে কিন্তু সাবজেক্টটা কি থাকে? উহু থাকে, অর্থাৎ এখানে বসে না ইম্পারেটিভ সেন্টেন্সে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়? বসে। তো এখানে রিড বুক, অর্থাৎ এখানে কি সাবজেক্ট নাই, রিড বুক, শুধু রিড হচ্ছে ভার্ব এবং অবজেক্ট হচ্ছে কি? অবজেক্ট হচ্ছে বুক। তাহলে এই দুইটি এখানে বসেছে, সাবজেক্ট এখানে বসে নাই। আবার রাইট এ লেটার, এখানেও সাবজেক্ট বসে নাই। এটি গেল একটি প্যাটার্ন। আরেকটি প্যাটার্ন হচ্ছে বি, ভার্ব এবং এরপরে কি থাকবে? একটি অ্যাডভার্ব, অর্থাৎ হোয়ার। হোয়ার বলতে এখানে যে একটি অ্যাডভার্ব থাকবে আর কি। যেমন কাম হেয়ার, গো দেয়ার, এগুলো সবগুলো কি? ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে চলে আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্নবোধক বাক্যে কি বলছে এর প্যাটার্নটা আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখব যে প্রথমে প্যাটার্ন এখানে আমি দিয়ে রেখেছি প্যাটার্ন তিনটি। একটু হচ্ছে প্রথমে ডু ভার্ব থাকবে বা বি ভার্ব থাকবে বা হ্যাভ ভার্ব প্রথমে থাকবে, এরপরে সাবজেক্ট থাকবে এবং সর্বশেষে অবজেক্ট থাকবে। এটি হচ্ছে একটি প্যাটার্ন। এবং দ্বিতীয় প্যাটার্নটি হচ্ছে কি? প্রথমে মডাল ভার্ব থাকবে, এরপরে সাবজেক্ট থাকবে এবং সর্বশেষে কি থাকবে? অবজেক্ট থাকবে। এবং 3 নম্বরে হচ্ছে WH কোশ্চেন দিয়ে শুরু হবে, অর্থাৎ হোয়াট, হুইচ, হু, হোয়েন, হোয়ার, হাউ, এই যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো দিয়ে যেগুলো শুরু হয় সবগুলোই হচ্ছে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং অবশ্যই মনে রাখতে হবে যে বাক্যের শেষে আমাদের সবসময় কি বসাতে হবে? প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এই গেল আমাদের মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, আমি এখানে যদি একটি উদাহরণ দেই, যেমন একটা উদাহরণ দিই, ডু ইউ subscribe my channel? Do you subscribe my channel? Do you subscribe my channel? এই যে একটি উদাহরণ, do you subscribe to my channel? এই যে ডু প্রথমে বসেছে, এরপরে ইউটা হচ্ছে কি? এখানে ইউটা হচ্ছে এখানে সাবজেক্ট, এরপরে কি? অবজেক্ট বাকি অংশ বসেছে। তো প্রথমে কি বলবে? সাবজেক্টের আগে ডু চলে আসবে, অর্থাৎ যে এখানে মেন ভার্ব বা সাহায্যকারী ভার্ব যেটা থাকবে প্রথমে আসবে সাবজেক্টের, তাহলেই মূলত সেটি হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং শেষে অবশ্যই কিন্তু এই যে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এটা কিন্তু অবশ্যই বসাতে হবে। এবার আসি অপটেটিভ সেন্টেন্স এর কাছে। অপটেটিভ সেন্টেন্সের প্যাটার্নটা হচ্ছে প্রথমে মে বসবে, এরপরে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স বসে যাবে, তাহলে কি এটা হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স। প্রথমে কি বসবে? মেয়ের পরে অ্যাসার্টিভ সেন্টেন্সটা বসবে, তাহলে সেটি অপটেটিভ হয়ে যায়। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের সামনে যদি আমরা মে যোগ করি তাহলে এই মূলত অপটেটিভ সেন্টেন্স হয়ে যায়। যেমন মে উইল লিভ লং। আচ্ছা, যদি মে না দিই তাহলে যদি দিই ইউ লিভ লং, তাহলে কিন্তু অ্যাসার্টিভ হচ্ছে। কিন্তু যখন আমি বলছি যে মে উইল লিভ লং, তখন কিন্তু সেটি হয়ে যাচ্ছে অপটেটিভ সেন্টেন্স। মে গড ব্লেস ইউ,
যখন বলছি তখন হয়ে যাচ্ছে কি অপারেটিভ সেন্টেন্স। কারণ এটি দ্বারা কি বোঝাচ্ছে, আমরা যদি সংজ্ঞাটি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো অপারেটিভ সেন্টেন্সের সংজ্ঞা ইচ্ছা বা প্রার্থনা। যদি ইচ্ছা বা প্রার্থনা বোঝায় এই জন্য এখানে কি, এখানে দেখো মে গড ব্লেস ইউ, যে এটি দ্বারা কি হয়েছে, একটি প্রার্থনা বুঝিয়েছে, এর জন্য কিন্তু এটি অপারেটিভ সেন্টেন্স হয়ে গিয়েছে। এরপরে মূলত আমরা জানবো এক্সক্লেমেটরি সেন্টেন্সের প্যাটার্ন সম্পর্কে। এলাস বা হুররা অর্থাৎ আবেগচিহ্ন শব্দ এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি থাকে তাহলে সেটি হয়ে যাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন আমি একটি উদাহরণ যদি দেই, এলাস দ্য ম্যান ইজ ডেড, হাই মানুষটি মৃত। অর্থাৎ এখানে আমি এলাস দ্বারা দুঃখ প্রকাশ করেছি। আর এখানে আমি যদি আরেকটু উদাহরণ দিই, হুররা উই হ্যাভ ওন দ্য গেম, তাহলে কি এখানে সে যে একটা গেম অর্থাৎ একটি খেলা যে সে জয়লাভ করেছে এর জন্য সে কি চিৎকার দিয়ে হুররা বলেছে, এই যে আবেগ প্রকাশ পেয়েছে এর জন্যই কিন্তু এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা কিন্তু এখানে আরও একটি নোট লক্ষ্য করতে পারি, এলাস বা হুররার পরে আবেগ চিহ্ন বসে এবং বাক্যের শেষে ফুল স্টপ বসে। তো এই ছিল আমাদের মূলত আলোচনা। তো আজকে আমরা জানলাম দ্বিতীয় টপিক সেন্টেন্স। এইভাবে আমরা মূলত একটি করে ভিডিও আপলোড করব। যদি এই ক্লাসগুলো অবশ্যই ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।